দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, কোমর ব্যথা এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। কোমর ব্যথা নিয়ে ভুগছি না এমন জনসংখ্যায় আমরা খুবই কম আছি। সাধারণত দেখা যাচ্ছে বয়স্ক থেকে তরুণ সবার ভেতরেই কখনো না কখনো জীবনে আমরা কখনো না কখনো কোমর ব্যথার সম্মুখীন হয়েছি, এবং তার কারণ হয়তোবা আমাদের সেডেন্টারি লাইফস্টাইল অথবা অন্য কিছু। এর কারণ কি, এর প্রতিকার কি এবং এর চিকিৎসা কি, তাই আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনায়। দর্শক, আমাদের সাথে আজকে এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে বৈশাখী টিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। আছেন আমাদের সাথে ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, কোমর ব্যথা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোমর ব্যথার প্রকোপটা ঠিক কিরকম? আপনাদের কাছে সাধারণত রোগীরা যখন আসছে তারা কোমর ব্যথার কি কি উপসর্গ নিয়ে আসছে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে কোমর ব্যথায় আপনি যথার্থ বলেছেন যে কোমর ব্যথায় ভোগেনি এরকম মানুষের সংখ্যা খুবই কম। আর বিশেষ করে বর্তমান সময়ে এখন তো আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসেছে। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, ডেস্কটপ করি, কম্পিউটারে, ল্যাপটপে, ইভেন মোবাইলে নেট ব্রাউজিং করি, যার ফলে এখন কোমর ব্যথার সংখ্যাটা অনেক বেড়ে গেছে। এখন আগে যেমন আমরা পেতাম সিনিয়র সিটিজেন বেশি, যারা বয়সজনিত কারণে বিভিন্ন কোমর ব্যথা বা বিভিন্ন আর্থ্রাইটিস নিয়ে আমাদের কাছে আসতো, কিন্তু এখন কিন্তু ইয়াং এজে অনেকে আসছে। এর মধ্যে যেমন দেখা যায় যে প্রলং টাইম বসে থাকা বা পোর পোস্টারে বসে থাকা, এছাড়া দেখা যায় যে কিছু হঠাৎ করে জিমে যে ভারী জিনিস উঠাইতে যে কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছে, বিভিন্ন স্পোর্টস ইনজুরিতে হচ্ছে, মানে এই ধরনের সমস্যাগুলো নিয়ে বেশি আসছে। আচ্ছা, তাদের এই সমস্যাটা যে নিয়ে আসছে, কোমর ব্যথা নিয়ে আসছে, সেক্ষেত্রে কি এটি সাধারণ মাংসপেশির ব্যথা নাকি হচ্ছে মেরুদণ্ডের কোনো হাড় সরে যাওয়া বা ডিস্ক প্রোল্যাপস হয়ে যাওয়া? কারণটা কি, এটা আপনারা কিভাবে ডায়াগনোসিস করছেন? ধন্যবাদ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ হলো ব্যথা তো অনেক কারণেই হতে পারে, যেমন ব্যথানাশক ওষুধ খেলেও সাময়িকভাবে ব্যথা কম থাকলেও বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। এই কারণে আমরা চেষ্টা করি যে ক্লিনিক্যালি তাকে রোগীটাকে দেখা যে কী কারণে সে ব্যথাটা নিয়ে আসলো, তার হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই যেমন আমাদের কাছে বলে যে সকালে ঘুম থেকে উঠে আমি স্যার অফিসে যাব আর উঠতে পারছি না। তো হিস্ট্রি নিয়ে দেখা গেল সে দীর্ঘ সময় ডেস্ক জব করে, মানে ব্যাংকে কাজ করে বা কম্পিউটারে কাজ করে, 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে থাকে। আমরা রিসেন্টলি যেগুলো বেশি পাচ্ছি যে ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন, এই সমস্যাগুলোই বেশি। কারণ প্রথম দিকে অল্প অল্প ব্যথা থাকলেও আমরা গুরুত্ব দিই না, যখন দেখা যায় খুব সিভিয়ার পেইন হয় তখন আমাদের কাছে রোগীরা আসে। আচ্ছা, অনেক সময় আমরা শুনি যে কোমর ব্যথা হচ্ছে, তা থেকে কিছুদিনের মাঝেই কোমর ব্যথাটা পাতে ছড়িয়ে যাচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে বা বসতে কষ্ট হচ্ছে। স্যার, এটার পিছনে কারণটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ হলো আমাদের মেরুদণ্ডের যে গঠন, সেই গঠন অনুযায়ী প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমরা এটাকে ডিস্ক বলি, এবং এই দুই ডিস্কের মাঝখান থেকে একটা নার্ভ, যেটা আমাদের কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়। তো সাধারণত যে ওই নার্ভের উপর চেপে গেলে তখন পেইনটা রেডিয়েট করে আমাদের পুরো পায়ের দিকে যায়। রোগীদের বক্তব্য এরকম থাকে যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারি না, কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটা শুরু হয়, পাটা ভারী হয়ে আসে, অনেক সময় ঝিনঝিন অবশ অবশ মনে হয়, কিছুক্ষণ বসে বিশ্রাম নিলে আবার ব্যথাটা কমে আসে। এটা সাধারণত স্পাইনে, নার্ভে যদি কোথাও কম্প্রেশন থাকে সেক্ষেত্রে এরকম হয়। এটা কয়েকটা কারণে হয়, যেমন দেখা যায় যে আমাদের ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশনের কথা আমরা বলি। এছাড়া দেখা যায় যে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস হয়, যেটা আমাদের যে ক্যানেল থেকে নার্ভটা বের হয়ে আসছে সেখানে যদি চেপে থাকে সেক্ষেত্রে হতে পারে। এছাড়া লাম্বার স্পন্ডাইলোসিসের কারণে অনেক সময় হয় যে বয়সজনিত কারণে আমাদের যখন চুল পাকে, হাড়ের ক্ষয় হতে থাকে, ওই দুই ভার্টিব্রার মাঝখানে যে স্পেস যতটুকু থাকার কথা সেটা কমে যায়। অনেক সময় ভার্টিব্রার কর্নার থেকে পাখির ছোটো মোটো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইড বলি। এগুলি কারণেই সাধারণত পায়ের দিকে পেইনটা যায়, রেডিয়েট করে যায়। কোমরে ব্যথা হলে যেটা আমরা করি সাধারণত 2-3 দিন রেস্ট নিচ্ছি যে আমার ব্যথা ভালো হয়ে যাবে, বা একটা চিকিৎসকের পরামর্শ ছাড়াই পেইন কিলার খাচ্ছি যে ব্যথা ঠিক হয়ে যাবে। আসলে দেখা যাচ্ছে এরকম অবহেলার কারণে রোগটা কিন্তু আরো জটিল আকার ধারণ করছে। তো স্যার, সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে রেড ফ্ল্যাগস গুলো কি কি, মানে কোন লক্ষণগুলো দেখা দিলে একজন পেশেন্ট বা একজন সাধারণ মানুষ অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে তার হবে, এটা বুঝবেন? হ্যাঁ, আপনাদের ধন্যবাদ। আসলে রেড ফ্ল্যাগ আমরা কোমর ব্যথার ক্ষেত্রে আর কয়েকটা জিনিস বলি, কিন্তু তার আগে বলবো যে কখন চিকিৎসকের শরণাপন্ন হবে। আমরা যেমন বলি যে 2 থেকে 3 দিনের মধ্যে যদি পেইনটা না যায়, যেমন মনে করেন হঠাৎ করে অনেকে অ্যাকিউট পেইনের শিকার হতে পারেন, জিমে যে হঠাৎ করে ভারী ওজন ওঠাতে খুব তীব্র ব্যথা, সেক্ষেত্রে 3 দিন অপেক্ষা করা যাবে না, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কিন্তু ইন জেনারেলি আমরা যে সাধারণত অল্প অল্প ব্যথা অনুভব করছি
2-3 দিনের মধ্যে যদি পেনটা না যায় তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর রেড ফ্ল্যাগ আমরা কোমর ব্যথার ক্ষেত্রে যেটা বলি, যেমন অনেকের হয় এরকম যে পুরো পা জুড়ে এত ব্যথার কারণে তার পাটা মানে মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা। অনেকের হয়তো পাটা প্যারালাইসিসের মতো অনুভব করে, প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা রেড ফ্ল্যাগ বলি, তখন এটাকে কর্ডাইকোনা সিনড্রোম বলা হয়। সেক্ষেত্রে অনেকে সার্জারির প্রয়োজন পড়ে ইমিডিয়েটলি। তো আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে 90% ক্ষেত্রেই সার্জারি ছাড়াই ফিজিওথেরাপি, রেস্ট এবং ওষুধের মাধ্যমে ভালো হওয়া সম্ভব হয়। আচ্ছা স্যার, চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কথা চলে আসলো যে সার্জারি এবং ফিজিওথেরাপি জি। দুই ধরনের চিকিৎসা ব্যবস্থার কথা আমরা জানলাম। আমরা একটু জানতে চাইবো বিস্তারিতভাবে যে কখন সার্জারিটা লাগছে এবং কখন ফিজিওথেরাপি দিয়ে ভালো হচ্ছে, এবং আসলে কোনটি এই রোগের জন্য বেশি বেটার বা বেশি ভালো ফল বয়ে নিয়ে আসে। ধন্যবাদ। আমরা দেখি যে গবেষণায় দেখা যায় যে 90% রোগী যে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস একসাথে করতে হয়, যেমন কিছু ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং কমপ্লিট বেড রেস্ট। এই বিশ্রাম না নিলে আপনি ট্রিটমেন্ট নিলেও আবার মুভমেন্ট হলো, জার্কিং হলো, ঝাঁকি লাগলো, জিনিসটা আবার আগের অবস্থায় পৌঁছে যায়। এই জন্য এই 4টা জিনিস কম্বাইনলি নিলে অধিকাংশ রোগীই ভালো হয়ে যেতে পারে। আর 10% যেটা বললাম, যেটা সার্জারির প্রয়োজন হতে পারে, সেটা ওই যে রেড ফ্ল্যাগ সিনড্রোমের কথা আপনি বললেন, যে যার মনে হচ্ছে পাটা প্যারালাইসিস হয়ে গেছে বা প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, যেটাকে আমরা বাউল ব্লাডার ইনকন্টিনেন্স বলি। এই ধরনের সমস্যা হলে তাকে ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন হয়। আদারওয়াইজ বাকি রোগীগুলা কনজারভেটিভলি ম্যানেজ করা সম্ভব। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের রোগীদের ভেতরেও আছে যে আমরা অপারেশন করতে বা সার্জারি করতে অনেক সময় ভয় পাই, এবং আমরা সবাই চাই যে কনজারভেটিভ ওয়েতে কতটা ভালো থাকা যায়। তো স্যার, সেই ক্ষেত্রে একটু কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি নিয়ে জানতে চাইবো যে এই থেরাপিটা আসলে ডিউরেশন কতক্ষণ হচ্ছে, এবং একজন রোগীকে কি সারা জীবনই থেরাপি দিয়ে যেতে হচ্ছে কিনা, একটু যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ। আসলে সার্জারি তো আপনি বলেছেন, ফিজিওথেরাপির ক্ষেত্রে যেটা আসলে আমরা অনেক ভুল ধারণা নিয়ে অনেক সময় বসবাস করি। অনেকেই বলে যে সারা জীবন কি ফিজিওথেরাপি নিতে হবে কিনা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রোগের একটা আলাদা আলাদা ইন্ডিকেশন যেমন রয়েছে। যেমন আমরা ওষুধের ক্ষেত্রে দেখি যে কোনো ওষুধ 7 দিন, 10 দিন, 14 দিন, 21 দিন খেতে হয়। ঠিক ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রেও কোমর ব্যথার ধরন অনুযায়ী কারো ক্ষেত্রে হয়তো 7 দিন, কারো 10 দিন, 14 দিন, 21 দিন, এরকম একটা নির্দিষ্ট ডোজ এবং গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হয়। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব। কিন্তু এখানে যেটা সমস্যা ঘটে যে অনেকে ট্রিটমেন্ট চলাকালীন সে যে নিয়মকানুনগুলো মেনে চলছিল, ট্রিটমেন্ট পরে যখন ব্যথাটা কমে গেল সে মনে করে যে আমার আর বোধহয় সমস্যা নেই, সো আবার সে র্যান্ডমলি আগের মতো সব কিছু করতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় 6 মাস বা 1 বছর পরে জিনিসটা আবার ফিরে আসে। এই যে একটা মেনটেনেন্স করা, আমরা যেটা বলি যে একটা ডিস্ক মনে করেন যে হার্নিয়েশন হয়ে গেছে বা প্রোল্যাপস হয়ে গেছে, ওটাকে আমরা পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে এলাম, কিন্তু কিছু এক্সারসাইজ নিয়মিত করা, তার পোস্টারাল কিছু কারেকশান আমরা দিয়ে দিই, সেটা একটু মেনটেন করা, কিছু এক্সারসাইজ দিয়ে দিই যেটা যেন ডিস্কটা আবার পূর্বে ফিরে যেতে না পারে। সো এই যে নিয়মকানুনগুলো মেনে চলাও কিন্তু ট্রিটমেন্টের একটা অংশ। তো এই ক্ষেত্রে আমরা সবসময় যেটা গুরুত্ব দিই যে আপনি পেশেন্টকে এডুকেট করা, তার পোস্টারাল হ্যাবিটগুলোকে চেঞ্জ করা, যেটা যদি আধা ঘন্টা 40 মিনিট পর একটু 5 মিনিটের জন্য ব্রেক নেওয়া, শোয়ার ক্ষেত্রে আমরা বলি একটু শক্ত বিছানায় ঘুমানো, প্রলং জার্নি করার ক্ষেত্রে কোমরে একটা বেল্ট ইউজ করা, মানে এই যে নিয়মকানুনগুলো মেনে চলাও কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট। তো সেটা মেনে চললে অধিকাংশ রোগী কিন্তু ভালো হয়ে যায়। আচ্ছা স্যার, হুট করে যদি ঘরে কোমর ব্যথা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ঘরোয়াভাবে ফার্স্ট এইড বা তাৎক্ষণিকভাবে ব্যথা কমানোর কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা যে ক্ষেত্রে হঠাৎ পেন বা তীব্র ব্যথার ক্ষেত্রে অনেক সময় বলি যে আপনি একটা সাপোজিটরি ইউজ করতে পারেন, ব্যথানাশক, বা একটা যদি খুব তীব্র না হয় একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে একটু হালকা গরম শেক ইউজ করতে পারেন। অথবা আমরা অ্যাকিউট পেনের ক্ষেত্রে কোনো ট্রমা বা আঘাতজনিত হয়, সেক্ষেত্রে আমরা একটু আইস বা বরফ শেক দিতে বলি, সাথে কমপ্লিট রেস্টে থাকা। এটা দেখা যায় 1 দিন 2 দিন এইভাবে যদি চলে গেল তাহলে তো ভালো, না গেলে তখন আপনাকে এটার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, যে তার কারণটাকে বের করতে হবে। যেমন আপনি ওষুধ খেলেন, একটু ব্যথা কম থাকলো, এটা তো কোনো সলিউশন না। কারণটাকে নির্ণয় করার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিতে হবে। ধন্যবাদ স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে যে যারা এই ধরনের কোমর ব্যথায় সাফার করছেন তাদের সুবিধার জন্য। নিশ্চয়ই দর্শকদেরকে যেটা বলবো যে আসলে সারা পৃথিবীতে এখন কোমর ব্যথা একটা অ্যালার্মিং ইস্যু, যে আমাদের বডি ওয়েট নিয়ন্ত্রণে রাখা, আমাদের খাদ্য খাবার যেগুলো আমরা খাচ্ছি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে অ্যাভয়েড করা, প্রলং টাইম চেয়ারে বা ইয়েতে বসে না থাকা, আমরা আধা ঘন্টা 40 মিনিট পরে ব্রেক নেওয়া, এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, এক্সারসাইজ করা, এবং আমরা যে খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো সম্পৃক্ত করা। ধন্যবাদ স্যার, আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা বৈশাখী হেলথ। আপনারা কোমর ব্যথা সম্পর্কে বিস্তারিতভাবে জানলেন। ছোটোখাটো কোমর ব্যথা হলে সেটিকে অবহেলা না করে সঠিক সময় সঠিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।